বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর বছরের এই শেষ প্রান্তে তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়বস আছেন মোহাম্মদ আরাফাত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক। আমার ডানে রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে যে আবারও হরতাল, এক ধরনের আতঙ্ক এবং সামনে আরও লাগাতার হরতালের আশঙ্কা মানুষের মধ্যে রয়েছে এবং যথারীতি আবারও সেই গাড়িতে আগুন, আবারও পেট্রোল বোমা, আবারও পিকেটারের ছোড়া ইটে স্কুল শিক্ষিকা নিহত। সো মোহাম্মদ আরাফাত, আপনি যদি শুরু করেন। মানে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন আছে নাকি? মানে এটাকে অনেকদিন পরে, এক বছর পরে আবার এরকম একটা পরিস্থিতি শুরু হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? কতটুকু শুরু হচ্ছে, কতটুকু কন্টিনিউ করবে আমরা জানি না, বাট অ্যাটলিস্ট আজকে গতকাল যে হরতালটা আমরা দেখলাম হয়েছে, এবং হরতাল মানেই বাংলাদেশে আনফরচুনেটলি এক ধরনের সহিংসতা, সংঘাতের ব্যাপারগুলি ঘটে এবং হানাহানি হয়, মানুষ মৃত্যুবরণ করে, এই ধরনের ঘটনাগুলি ঘটে। তো একটা জিনিস কি, 5ই জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী সময়ে মোটামুটি এক বছর ধরে আমরা এই সহিংসতা, সংঘাত, সন্ত্রাস এগুলো দেখেছি। এখন সম্ভবত এই 5ই জানুয়ারির যে নির্বাচনটি হয়ে গেল তার এক বছর পূর্তি উপলক্ষে আবার নতুনভাবে বিরোধী দলের জায়গা থেকে হয়তো কর্মসূচি নেয় এবং তাদের যারা কর্মী, নেতা কর্মীদের চাঙ্গা করা এবং এক ধরনের আন্দোলনের একটা প্রচেষ্টা অংশ হিসেবে তারা হয়তো করছেন, বিশেষ করে বিএনপির তরফ থেকে। কিন্তু আমার কেন জানি মনে হয় যে বাংলাদেশের ওভারঅল আপনার সাধারণ মানুষের চিন্তাভাবনার মধ্যে এবং ওভারঅল ইকোনমিক সিচুয়েশন এবং সামাজিক যে বিষয়গুলি সেগুলোর মধ্যে একটা শিফট ঘটেছে। আসলে অতীতের মতন করে এই ধরনের রাজনীতিটা বাংলাদেশে আর চলবে না, এবং এখানে রাজনীতিবিদদেরকেও একটু আমার মনে হয় নতুন করে ইনোভেটিভ কিছু পদ্ধতি নিয়ে আসতে হবে। এবং এইখানে আমার মনে হয় কিছুটা নীতি নৈতিকতা, সততার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যে অনেক সমস্যার সমাধান কিন্তু সত্যিকার অর্থে মন থেকে যদি চাওয়া হয় তাহলে কিন্তু আপনার সমাধান করা পসিবল এবং আলোচনার মধ্যে এটা পসিবল। কিন্তু আপনি যদি ধরেন আলোচনা করতে চান, উপরে এক কথা ভিতরে অন্য ধরনের প্রচেষ্টাগুলি থাকে এবং রাজনীতির মধ্যে চক্রান্ত, ষড়যন্ত্রের যে গন্ধগুলি আমরা মাঝে মধ্যে দেখি, এই বিষয়গুলি যখন চলে আসে তখন একে অপরকে বিশ্বাসের যে অভাবটা দেখা দেয়, এবং সেক্ষেত্রে তখন দেখা যায় যে আসলে কোনো সমাধানে আমরা যেতে পারছি না, আলোচনা করে সমাধানে যাওয়ার বিষয়গুলি অনেক দূর হয়ে পড়ে। তো সেক্ষেত্রে এই যে সংঘাত, সহিংসতা, এগুলো আলটিমেটলি ক্ষতি হয় কার? সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা দেখেছি অতীতে রাজনীতিতে এগুলো ছিল এবং সাধারণ পার্টির কর্মী যারা, তারা ক্ষতিগ্রস্ত হতো বিভিন্নভাবে। কিন্তু ইদানিং আমরা যেটা দেখলাম, স্পেশালি 5ই জানুয়ারি নির্বাচন পূর্ববর্তী সময়, একেবারেই সাধারণ মানুষ যারা পার্টির কোনো কর্মী নন বা কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই, এরকম সাধারণ বাসের যাত্রী থেকে শুরু করে সিএনজির যাত্রী এবং সাধারণ পথচারীরাও কিন্তু আপনার মৃত্যুর মুখে ঢলে পড়েছে, আগুনে পুড়েছে, এবং কি অবস্থা আমরা দেখেছি হসপিটালগুলোতে। এই যে এই সাফারিংস, এই জিনিসগুলো, এগুলো কিন্তু আসলে গণতন্ত্রের সাথে যায় না। তো আমি আসলে মাঝে মধ্যে চিন্তা করি খুব ডিপলি যে এই জায়গা থেকে উত্তরণের উপায়টা কি? একটা তো উত্তরণ ঘটতে হবে, মানে এনাফ অফ দিস। আসলে বাংলাদেশের রাজনীতির এই সহিংসতা, সংঘাতের জায়গাগুলি, হরতাল ডাকলে তার আগের দিন সন্ধ্যা থেকে বাস জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেয়, যে ঘটনাগুলি ঘটছে গত 5 বছর ধরে আমরা দেখেছি বিভিন্ন সময়। তো আমি জানি না এগুলো নিয়ে কিছু নতুন করে কারা আসলে মানে নতুন চিন্তা ভাবনার উদয় ঘটবে কিনা রাজনীতিবিদদের মধ্যে, এবং বিশেষ করে বিরোধী দলে যারা আছেন, আমি জানি না কারা বুদ্ধি দেন আসলে, যারা সিদ্ধান্তগুলি নেন হরতাল ডাকার বা এগুলো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা জিনিসের অভাব দেখি, যে আপনার লং টার্ম কোনো একটা সমাধান খোঁজার যে প্রচেষ্টা বা সেই ধরনের চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে কোনো প্রপোজাল দেয়, কোনো দাবি জানানো বা কোনো মন্তব্য আসে, সেগুলো কিন্তু একেবারেই দেখা যায় না। একে অপরকে কাদা ছোড়াছুড়ি যে বিষয়গুলো, এগুলো অনেক বেশি, এবং সেগুলো আসলে লং টার্মে যেটি আপনি দেখতে পাচ্ছেন সেটা কি একদিক থেকে না দুদিক থেকে দেখতে পাচ্ছেন না? আমার তো মনে হয় যে ক্ষেত্র বিশেষে দুদিক থেকে, এবং বিশেষ করে লং টার্মে যাওয়ার ব্যাপারে ধরেন সরকারি পক্ষ থেকে যদি কিছু চিন্তাভাবনা থেকেও থাকে সূক্ষ্মভাবে এবং বিভিন্ন পর্যায়ে, বিরোধী দলের পক্ষ থেকে একেবারেই দেখা যাচ্ছে না। এটা হতে পারে যে বিরোধী দলের রাজনীতি ঐতিহ্যগতভাবে যেমন হয়ে এসছে বাংলাদেশে, একই রাজনীতির চর্চা তারা করার চেষ্টা করছেন বলে হয়তো হচ্ছে না, কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। কোন অর্থে আমি বলছি, যেমন দেখুন 5ই জানুয়ারিতে নির্বাচনটা যে ইনক্লুসিভ নির্বাচন, যেটা সবার পার্টিসিপেশন নির্বাচন, যেটি এরকম একটি নির্বাচন হয়নি, বিএনপি এখানে পার্টিসিপেট করেনি। কিন্তু আমরা আবার বলছি মধ্যবর্তী নির্বাচনের কথা। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, মধ্যবর্তী নির্বাচন তো বাদ দেন,
2019-এ ডিউ প্রসেসে ডিউ সময়ে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনটা কিভাবে হবে সেটাই তো আমরা এখনো জানি না। মানে দুই দল ঐক্যমত্যের ভিত্তিতে ইনক্লুসিভ নির্বাচন কিভাবে জানি না, কিন্তু মধ্যবর্তী নির্বাচন আপনি কিভাবে করবেন এখন? আপনি 5ই জানুয়ারিতে যে কারণে পারলেন না সবার অংশগ্রহণে, সেখান থেকে অবস্থার কি উন্নতি ঘটেছে যে আপনি মধ্যবর্তী নির্বাচনটা পারবেন? ধরেন আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী রাজি হয়ে যান যে মধ্যবর্তী নির্বাচন করবেন 3 মাস মাথায়, কিন্তু আমরা তো এটা সমাধান করিনি, এখনো করতে পারিনি, কোন প্রসেসে করব? এই জন্য প্রায়োরিটি সেট করাতে আমরা ভুল করছি। সেখানে এসে আমার মনে হয় বিরোধী দলের পক্ষ থেকে অনেক বেশি জনগণকে তারা এনগেজ করতে পারতো যদি আপনার নির্বাচন প্রক্রিয়ায় একটা লং টার্ম সলিউশন আনার ক্ষেত্রে যে যে আপনার উদ্যোগগুলি নেওয়া যেতে পারে, সেই উদ্যোগগুলির ব্যাপারে যদি তাদের সুস্পষ্ট বক্তব্য থাকতো, প্রসেসটাকে আরো স্বচ্ছ করা, আরো ইন্ডিপেন্ডেন্ট করা, ইলেকশন কমিশনের রিফর্ম থেকে শুরু করে পুরো ভোট প্রক্রিয়ার যে বিষয়গুলি, এগুলো নিয়ে যদি তারা কিছু সুনির্দিষ্ট বক্তব্য দিত এবং এগুলো নিয়ে দাবি জানাতো, এবং তখন কিন্তু অনেক বেশি জনগণের মধ্যে আপনার এক ধরনের কি বলবো এনগেজমেন্ট তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হতো। এই ধরনের কোনো পরিস্থিতি নেই, শুধু হচ্ছে সরকারকে নামাও, টেনে হিচ্ছে নামাও, হরতাল ডাকো, সহিংসতা করো, এই ধরনের। এর মধ্যে তো আপনি ধরেন কোন রকম একটা নির্বাচন করলেন, তারপরে নির্বাচনে তো আবার আরেকটা সমস্যা তৈরি হবে। তো ওয়ান্স অ্যান্ড ফর অল একেবারে আপনার পার্মানেন্ট একটা সলিউশন, যাতে করে নির্বাচন কেন্দ্রিক কোনো জটিলতা বাংলাদেশের ভবিষ্যতে না থাকে, সেরকম কোনো মানে আপনার সমাধান দেখছি না। এখানে আমি কোন অর্থে বললাম যে সরকারের পক্ষ থেকে কিছুটা আমরা প্রচেষ্টা দেখেছি 5ই জানুয়ারি নির্বাচন পূর্ববর্তী সময়। দেখুন, প্রথম কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, এটি বাংলাদেশের কার্যকর হবে না, এটা অসম্ভব ব্যাপার, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একবার সুস্পষ্ট এখানে অবস্থান আছে। দুইটা কারণ, একটা হচ্ছে যে 96 সালে যে তত্ত্বাবধায়ক সরকারটি এসেছিল সেটি 3টি টার্মে আমরা দেখেছি, এবং তখন কিন্তু এরকমই সিদ্ধান্ত ছিল 3টি টার্মে এটি থাকবে। এক। দ্বিতীয় জিনিসটি হচ্ছে যে কোর্টের রায়ের মাধ্যমে এটি বাতিল হয়েছে। তৃতীয় জিনিসটি হচ্ছে এই তৃতীয় টার্মে এসে বেগম খালেদা জিয়ার সময় যখন উনি 2006 ক্ষমতা ছেড়ে দেন, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা উনি নিজেই নষ্ট করে গেছেন, এবং এটা দুর্বলতা উন্মোচিত হয়েছে 111 হওয়ার মধ্য দিয়ে। কাজে একই জিনিস আবার নতুন করে পুনরায় নিয়ে আসার কোনো যুক্তিকতা নাই, একেবারে এটা আপনার মানে কি বলবো, এটা হচ্ছে ফিনিশ একটা কনসেপ্ট। আরেকটি যে বিষয়টি, যেটি হচ্ছে প্রধানমন্ত্রী বারবার যে ইন্ডিকেশন দিয়েছেন যে উনি কোনোভাবেই রাজনীতির বাইরে অরাজনৈতিক কোনো ব্যক্তিবর্গকে মানে 3 মাসের জন্য বা এর বেশি সময়ের জন্য দেশের ক্ষমতার তাদের হাতে ছেড়ে দেবেন না কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। কারণ হচ্ছে উনি যেটি সুস্পষ্টভাবে বলেছেন বিভিন্নবার সময় যে এই যে সিভিল সোসাইটি থেকে একটি অংশ আছে, আমি সবার কথা বলছি না অবশ্যই, একটি অংশ আছে যাদের একটি প্রচেষ্টা আছে, যার রাজনীতির ডিউ প্রসেসের মধ্যে অংশগ্রহণ করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ তাদের নেই, তারা হচ্ছে এই অন্য পথে ক্ষমতায় যাওয়া এবং গণতন্ত্রের বাইরে যে রাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার ক্ষমতা কুক্ষিগত করার যে প্রচেষ্টা, সেই জায়গা থেকে ওনার প্রধানমন্ত্রীর কথা হচ্ছে আমরা এই ধরনের বিষয়গুলি যখন জানতে পেরেছি বা সেন্স করতে পারছি, কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার নামে এই ধরনের ব্যক্তিগুলোকে আমরা তত্ত্বাবধায়ক সরকার দিব না। এরকম একটি বাস্তবতায় নতুন কোনো কিছু ভাবতে হতো, এমন কিছু যেটি আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলের জন্য উইন উইন কিছু হতো। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলি প্রপোজাল দিয়েছিলেন, খেয়াল করে দেখেন 5ই জানুয়ারি নির্বাচন পূর্ববর্তী সময়, কিন্তু উনি যতবারই আহ্বান জানিয়েছেন, প্রপোজাল দিয়েছেন, ততবারই বেগম জিয়া তার আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন। কখনো 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন, কখনো হরতালের মানে আপনার ছুতোয় আলোচনায় যাবেন না, গণভবনে যে দাওয়াতটি দিয়েছেন সে যাবেন না এবং যাননি, এরকম ঘটনা ঘটেছে। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে, দেখেন প্রধানমন্ত্রী কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে একটি ফরম্যাটে বলেছেন, সাংবিধানিক যে ব্যবস্থা এখন আছে তাতে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে তার ক্যাবিনেটেরই কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে থাকার কথা যখন ইলেকশনটি হবে, কিন্তু উনি কিন্তু একটা সুস্পষ্ট প্রপোজাল দিয়েছিলেন যেখানে উনি বিএনপি থেকেও ইনভাইট করেছিলেন। তো সেই যেটা পুরোপুরি ওনার প্রস্তাব মেনে না নিয়েও আংশিকভাবে মেনে নিয়ে এটাকে আরেকটু ফাইন টিউন করে আরো বেটার ফরম্যাট কি করা যেত, যেখানে বিএনপির একটা উইন উইন সলিউশন তৈরি হতো বিএনপির জন্য, এরকম কোন প্রচেষ্টাই কিন্তু আমরা দেখিনি। বরং এটাকে কমপ্লিটলি রিজেক্ট করে বিএনপি তরফ থেকে এমন একটি হাস্যকর ফর্মুলা দেওয়া হলো, আপনার মনে আছে যে এমন ব্যক্তিদের কথা বলা হলো যাদের অনেকেই বেঁচেই নেই এখন। তো এইরকম ঘটনাগুলি আমাদেরকে বলে দেয় যে বিএনপির তরফ থেকে কোনোভাবেই প্রধান একটি রাজনৈতিক দল, যদিও সংসদে নেই, বাট তারপর বিএনপি কিন্তু প্রধানতম বিরোধী দল, কোনো সন্দেহ নেই এখানে, তাদের তরফ থেকে একবারে আপনার কনস্ট্রাকটিভ কোন ইনিশিয়েটিভ, কনস্ট্রাকটিভ কোন প্রপোজাল, কনস্ট্রাকটিভ কোন মন্তব্য যেটা আপনার লং টার্মে ওয়ান্স অ্যান্ড ফর অল জিনিসটা সলভ করার জন্য কোনো প্রচেষ্টার কিছুই দেখা যাচ্ছে না। আবার আসবো আপনার কাছে, অ্যাডভোকেট আহমেদ আজম খান। আসলে কোন সরকারের ক্ষমতা দখলের জন্য নয়, এদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য, এদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদের এই দীর্ঘদিনের আন্দোলন। আমরা গত 1 বছরে একদিনের জন্য হরতালের
কোনো কর্মসূচিতে যাইনি, কারণ আমরা জানি যে হরতাল কর্মসূচিতে জনগণের অসুবিধা হয়, অফিস আদালতের যাত্রীদের অসুবিধা হয়, সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্মের অসুবিধা হয়। কাজেই আমরা হরতালে যাব না। মোহাম্মদ আরাফাত বলেছে যে আগের দিনের রাজনীতি পাল্টাতে হবে। আমি মোহাম্মদ আরাফাতের সাথে একমত যে আগের দিনের রাজনীতি বোধহয় বিএনপি পাল্টাতে পেরেছে, আর পেরেছে বলেই কিন্তু গত একটি বছর সরকারকে উপর্যুপরি একটি বছর অনুরোধ করছে যে এই দেশের গণতন্ত্রের জন্য এবং এই দেশের জনগণের সরকারের জন্য ক্ষমতা কে যাবে সেটা জনগণ নির্ধারণ করবে। যেহেতু 5 জানুয়ারিতে কোনো নির্বাচন হয়নি, 151 আসনে যেখানে সরকার গঠন করা যায় আর 154 আসনে যেখানে অনির্বাচিত সংসদ সদস্য, কাজে এই সরকারকে অনির্বাচিত সরকার বলা যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে নির্বাচনের বাইরে, কাজেই এই সরকার অনির্বাচিত বলা যায়। কার্যকরী সংলাপের মধ্য দিয়ে একটা নির্বাচনের ব্যবস্থা করা, এটা কিন্তু গত একটি বছর সরকারকে বিএনপি এবং বিরোধী জোট বলে আসছে। সরকার যেখানে 5 জানুয়ারির নির্বাচন আগে বলেছিল যে আমরা এই নির্বাচনটা করছি শুধু সংবিধান রক্ষার জন্য, এটা সারা বিশ্বের মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে, আপনারাও জানেন, সকলে জানে, এবং সকল টেলিভিশনগুলোতে সরকারের সকল মন্ত্রীরাই বলেছেন যে এই নির্বাচনটা শুধু সংবিধান রক্ষার জন্য, এর পরপরই আমরা বিরোধী দলের সাথে আলোচনা করে সকলের অংশগ্রহণের নির্বাচনে যাব। সে কথাটাই বারবার আমরা সরকারকে স্মরণ করিয়ে দিয়েছি এবং একটা কার্যকর সংলাপ চেয়েছি, কিন্তু এ সরকার সংলাপের উদ্যোগ তো নেয়নি, বরং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে যে নির্বাচন, সেই বিষয়টাও পুরোপুরি নাকচ করে বলছে যে সংবিধান অনুযায়ী 2019 সালে আবার নির্বাচন হবে। আরাফাত একটি কথা বলেছে যে সংলাপের আগে প্রয়োজন, পরে তো নির্বাচন। আমরা সেই সংলাপের কথাই কিন্তু বলছি। একটা কথা যে সংলাপে বসলে কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচনটি হবে সেই পদ্ধতিটি বেরিয়ে যাবে। এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমাদের আছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না হয়ে যদি অন্য কোনো ফরম্যাটে একটি নির্বাচনকালীন সরকার আসে, কারণ বাংলাদেশে এটা প্রমাণিত যে সরকার ক্ষমতায় থাকে তার অধীনে নির্বাচনটি অবাধ এবং নিরপেক্ষ হয় না এবং জনগণের ভোটের প্রতিফলন ঘটে না। এটা আমরা কিছুদিন আগের উপজেলা নির্বাচনেও সেই সরকারি সহিংসতা দেখেছি, বারবারই দেখেছি। কাজেই এটা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু প্রমাণিত। সেজন্যই তত্ত্বাবধায়ক সরকার, যে সরকারের জন্য আওয়ামী লীগ 187 দিন হরতাল করেছে, সেই সরকার বিলুপ্ত করেছে কি বলে? যে কোর্টের, এই কথাটা এখন মোহাম্মদ আরাফাত বললেন যে আদালতের রায়ের মধ্য দিয়ে। দেখুন, আদালত কিন্তু মাত্র 2 লাইনের রায় প্রথমে দিয়েছিলেন, তারপরেই কিন্তু তারা সে লাইনে বলাও ছিল যে আরো 2টি টার্ম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে। বড় কথা হলো যে ওই সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে একটা দেশের সংবিধান সংশোধন করা যায় না বা যাওয়া উচিত নয়। সরকার কিন্তু করে ফেলেছে। করার পরে 16 মাস পরে, এবং সেই সময়কার প্রধান বিচারপতি যখন রিটায়ার করলেন তারও 16 মাস পরে পূর্ণাঙ্গ একটি রায় বেরোলো, যে রায় নিয়েও সারা বাংলাদেশ না শুধু সারা বিশ্বেই বিতর্ক আছে। বড় কথা হলো যে সংক্ষিপ্ত রায়ের এই সংবিধানটা সংশোধন হয়েছে, যে সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে। অথচ সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করবার জন্যে বা সংবিধান সংশোধনের জন্য সরকার একটা কমিটি করে দিয়েছিলেন, সংসদীয় কমিটি। সেই সংসদীয় কমিটি সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে হ্যাঁ, সংবিধান সংশোধন করা যাবে, তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রেখে। এমনকি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ওই কমিটির সাথে মত বিনিময় করেছেন, সংসদীয় কমিটির সাথে। তারাও বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রেখে সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু সেই প্রস্তাবনাটাও গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে, ফিরে এসে সেটি থাকেনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হবে, এটাই সেই সংশোধনীতে এসছে। কাজেই এটা বাংলাদেশের মানুষের জন্য এটা সত্যিকারে ওই সময়ে সত্যিকারে একটা কি বলবো, সকলের কাছেই এটা একটা আশ্চর্যের বিষয় ছিল এবং বাংলাদেশের মানুষের কাছে এই বিষয়টা কাম্য ছিল না। আর তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে যে 3টি উপস্থাপন করেছেন, তার আরেকটি হলো যে সরকার প্রধান চান না যে কোনো সিভিল সোসাইটির কাছে 3 মাসের জন্য ক্ষমতায় যাক, আর কোনো অনির্বাচিত ও রাজনৈতিক ব্যক্তির হাতে 3 মাসের জন্য ক্ষমতায় যান। দেখুন,
বাংলাদেশটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক বাংলাদেশ। এখানে একটি দল বা একটি ব্যক্তি যদি মনে করেন যে এটা হবে না, সেটা কি গণতান্ত্রিক হবে? সেটাই গণতান্ত্রিক হবে যে বাংলাদেশের সামগ্রিক মানুষের মধ্যে অধিকাংশ মানুষ যেটা চান সেটা যদি প্রতিফলিত হয়, সেটাই গণতান্ত্রিক হবে। এখানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকালীন সরকার চান। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, দেখুন এই যে 5 জানুয়ারির নির্বাচনে শুধু মহাজোটের 14 দলের মধ্যে 11টি দল নির্বাচনে গেছে। আর বাংলাদেশে 100-র উপরে রাজনৈতিক দল আছে, কেউ যায়নি। কিন্তু হয়তো আরাফাত বলবেন শুধু বিরোধী জোট বিএনপির নেতৃত্বে 20 দল, না, তার বাইরে তো আছে, ডক্টর কামালের দল আছে, বি চৌধুরীর দল আছে, কমিউনিস্ট পার্টি আছে, বাসদ আছে, অসংখ্য রাজনৈতিক দল আছে। তারা কিন্তু কেউই এই নির্বাচনে যায়নি এবং এই নির্বাচনটা যে নির্বাচনই হয়নি এটা কিন্তু সকলের কাছে স্বীকৃত। একমাত্র ভারত বলেছে যে সংবিধান রক্ষার জন্য এই নির্বাচন, স্বীকৃতি না, অভিনন্দন না, এই কথাটা বলেছে। আর সকলেই বলেছে যে এটা কোনো নির্বাচন হয়নি। আর আরেকটি কথা, যে আমরা হরতাল এখন কেন দিচ্ছি? আমরা তো হরতাল দিতে চাইনি, আমরা তো 1 বছর হরতাল দেইনি, এখন কেন আমরা দিতে বাধ্য হচ্ছি? আরাফাত বলছে যে ওই 1 বছর হয়ে গেছে, এখন নতুন করে বিরোধী দল আবার চেষ্টা করছে যে সেই 5 জানুয়ারির আগে একটা অস্থির পরিবেশ তৈরি করবার জন্য। না, কথাগুলো সঠিক নয়। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, যেটা জনগণ চায়, সেই নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে চাই। আর সেজন্যই আমরা জনগণকে সংগঠিত করবার জন্যই কিন্তু সারা দেশে ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে সভা সমাবেশগুলো হচ্ছে। এবং 10টি সমাবেশ যে ঘটেছে, আরাফাত বলেছে, অনেকেই বলেন যে বিএনপি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারেন নাই, সংগঠিত করতে পারেন নাই। ওই 10টি জনসভার কথা সকলে বলেছে যে ওই জায়গাগুলোতে অতীতে গত 100 বছরেও এত বড় সমাবেশ ঘটে নাই। তো সেখানে এই গাজীপুরের সমাবেশটি কেন বন্ধ করা হলো? সেখানে দেখুন, এই যে ম্যাডাম খালেদা জিয়া কোর্টে যাচ্ছিলেন, কোর্টের আশেপাশেও না, ওই ঢাকা মেডিকেলের কাছে রাস্তার উপরে বিএনপির সমর্থক, তারপরে কর্মী, ছাত্র দলের নেতাকর্মী, তারা একটা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন যে ম্যাডাম খালেদা জিয়া যাবেন, তাকে সালাম দেবেন, স্বাগত জানাবেন। এই তো, ওখানে কোনো বিক্ষোভ মিছিল ছিল না, কোনো কর্মসূচি ছিল না, শান্তিপূর্ণ অবস্থান। সেখানে ছাত্রলীগের ক্যাডাররা যে ভয়াবহ, যে নির্মম অত্যাচার করেছে ছাত্রদল সহ সকল কর্মী সমর্থকদের উপরে, এটা আপনারা সকলেই টেলিভিশনে দেখেছেন, পত্রিকায় দেখেছেন, এটা কল্পনার বাইরে। এবং সেখানে আমাদের লয়ারদেরকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি, আমরা অনেক চেষ্টা তদবির করে আমরা ঢুকেছি। তারপরেই হলো এই গাজীপুরের এই সমাবেশ বন্ধ করে দেওয়া হলো। গাজীপুরের সমাবেশ শুধু বন্ধ করে দেওয়া হয়নি, সেখানে বলা হয়েছে যে আর কোনোদিন কোন সমাবেশ বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়াকে করতে দেওয়া হবে না। তার মানে কি? আপনি কথা বলতে দেবেন না, আপনি সমাবেশ করতে দেবেন না, আপনি ঢাকা শহরে সমাবেশের অনুমতি দেবেন না, আপনি মিছিল করতে দেবেন না। শেষ পর্যন্ত আমরাও জানি যে জনগণের কষ্ট হবে, তা সত্ত্বেও আমরা হরতাল দিতে বাধ্য হয়েছি। আমরা এই হরতালটা এমনি এমনি দেইনি, এটা সাধারণ মানুষ জানে। এখন আমাদের একটাই কথা, সরকারকে গণতন্ত্রের পথে আসতে হবে, কার্যকর সংলাপের পথে আসতে হবে। আর নইলে এই দেশটাও ক্ষতিগ্রস্ত হবে। গণতন্ত্র তো নির্বাসনে পাঠিয়েই দেয়া হয়েছে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। অর্থনীতি, ব্যাংক সেক্টরে যে লুটপাট চলছে এবং অর্থনীতির বিভিন্ন সেক্টরে যে লুটপাট চলছে, সেটা তো এত অল্প সময়ে বলা সম্ভব না, কিন্তু দেশটা লুটপাটে ভরে গেছে। এই অবস্থায় সরকার যদি কার্যকর সংলাপে না আসে, সরকার যদি ওই 2019 সালে নির্বাচনের দাম্ভিকতা দেখায়, তাহলে জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলন, কার্যকর আন্দোলন করবে এবং সরকারকে বাধ্য করবে। আমার মনে হয় যে আমি প্রশ্ন ছাড়াই আপনার বলবার জন্য কিছু উপাদান তিনি তৈরি করে দিয়েছেন। এবং কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, যেহেতু গাজীপুরের সমাবেশের প্রসঙ্গ টেনে নিচ্ছেন, বিএনপি আগামী 3 এবং 5 জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে চায়। আপনার কি ধারণা, অনুমতি বিএনপি পাবে কিনা? আমার জন্য তো বলা ডিফিকাল্ট। আসলে এই অনুমতিগুলি তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বিএনপি অনেক ক্ষেত্রেই, যেমন অনেক সমাবেশ করার ক্ষেত্রে অনুমতি পায়নি এমন নজির যেমন আছে, আবার অনেক সমাবেশ তো করেছে, তারা অনুমতিও পেয়েছে, ঢাকাতেই পেয়েছে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়। কিন্তু ক্ষেত্র বিশেষ যেটি হয় যে এটা গভর্নমেন্টের দিক থেকে, আমার ধারণা এটা তো পুলিশ প্রশাসন এবং
তাদের এখতিয়ারে থাকে মূলত এই পারমিশনের ব্যাপারটা, এবং তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটে কি ঘটে না, এই ধরনের কোনো, তাদের তো অনেক ধরনের ইন্টেলিজেন্সও আছে, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, সেগুলোর উপর বেস করে হয়তো সিদ্ধান্তগুলি নেওয়া হয়। তো যে কারণে অনেক ক্ষেত্রে বাইরে থেকে মনে হতে পারে যে হয়তো অগণতান্ত্রিক আচরণ হচ্ছে, পারমিশন দেওয়া হচ্ছে না, বা তাদের মতামত প্রকাশের বিষয়গুলিকে রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সব ক্ষেত্রে এই কারণেই যে পারমিশন দেয়া না দেওয়ার ডিসিশনগুলি হয় নট নেসেসারিলি, আরো অন্যান্য অনেক ইন্টেলিজেন্স ইনফরমেশন এবং এর ভিতরে নাশকতার অনেক পরিকল্পনা থাকে অনেকের, হ্যাঁ, এই জায়গাগুলো থেকে হয়। যেমন ধরেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পূর্ববর্তী সময়ে যে ঘটনাগুলি ঘটেছে, ইভেন বিএনপির ভিতরেই আপনার জামাত, তাদের নাশকতার বিভিন্ন পরিকল্পনা ছিল, যে পরিকল্পনার কিছু কিছু খবর গভর্নমেন্টের ইন্টেলিজেন্সের মাধ্যমে, পুলিশের ইন্টেলিজেন্সের মাধ্যমে পাওয়া গেছে, যে কারণে অনেক কিছু তাদের বাতিল করতে হয়েছিল। কারণ এখন বেগম জিয়ার যে প্রোটেকশন, যেটা সিকিউরিটি, এটা তো গভর্নমেন্টকে এনশিওর করতে হবে এদের ব্যাপারে। তো এই বিষয়গুলি আসলে মাথায় রাখা দরকার। তবে বাইরে থেকে মনে হতে পারে যেগুলো বিএনপির দিক থেকে, বাট নট নেসেসারি। যদি অগণতান্ত্রিক আচরণ করা হতো তাহলে তো ধরেন সব ধরনের সভা সমাবেশ সবকিছুই ঢালাওভাবে বাতিল করা হতো, এরকম তো আর করা হচ্ছে না। বিএনপি তো করছে, এমন না যে কিছুই করছে না। আর এখানে আরো যেটা হচ্ছে যে এক হাতে তো তালি বাজে না, বিভিন্ন ধরনের সিচুয়েশন তো ক্রিয়েট করা হয়েছে। যেমন এই যে গাজীপুরে যে বিষয়টি ঘটলো, মানে একটা পরিস্থিতি তৈরি করা হলো। কিন্তু দেখেন, মানে এই যে তারেক রহমান সাহেব যে ঘটনাগুলি ঘটাচ্ছেন, একটার পর একটা কথা বলছেন লন্ডন থেকে, তো আপনি তো সিচুয়েশন ক্রিয়েট করছেন। মানে বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধু যিনি হচ্ছে এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির জনক, এখন বঙ্গবন্ধুকে নিয়ে, এবং তার কত ফ্যান ফলোয়িংস এবং ওনার যে ভক্ত আছেন এই দেশে, এবং আওয়ামী লীগের বাইরে বিভিন্ন পর্যায়ে আছেন, কিন্তু এখন ওনাকে নিয়ে এমন একটা অবজেকশনেবল কথা বলবেন, এমন একটা কুরুচিপূর্ণ মন্তব্য করবেন, এবং তার কোনো রিপারকাশন হবে না, কোনো আপনার কনসিকুয়েন্স ফেস করতে হবে না, এটা তো ভাবা বোকামি। কাজে এগুলো তো হবে। এখন গভর্নমেন্ট, ধরেন আমি যদি খুবই একাডেমিক্যালি বলি, গভর্নমেন্ট তো আওয়ামী লীগের না, গভর্নমেন্ট বাংলাদেশের। তার কাজ হচ্ছে ন্যায্যতা এবং ফেয়ারনেস এনশিওর করা। আওয়ামী লীগ দলগতভাবে সভা করতে চাইলে যেভাবে দেখা উচিত, বিএনপি করতে চাইলেও একইভাবে দেখা উচিত, তাই তো, আমরা যদি একাডেমিক্যালি চিন্তা করি। বাট অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন যারা আছে, তারা তো আবার সবাই গভর্নমেন্টে নাই, গভর্নমেন্ট তো গভর্নমেন্টই। এখন আপনি তো গোটা বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষের মানে হৃদয়ের মধ্যে যে আপনি আঘাত করেছেন বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে, এখন তারা যদি এখন খেপে যায়, তারাও যদি একভাবে প্রতিহত করার চেষ্টা করে বিএনপিকে, বা তাদের যে দাবি যে তারেক রহমানকে এখানে এক ধরনের ব্যবস্থা নেওয়ার, আইনের ব্যবস্থা তো একটা আছে, প্লাস অন্যান্য রাজনৈতিক ব্যবস্থা, কারণ এই জায়গায় একটা সাংঘর্ষিক জায়গা তৈরি করার জন্য লন্ডন থেকে বসে উনি উস্কাচ্ছেন। তো এই জিনিসটাই বা কেন করছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি সকল দলের, রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার অধিকার আছে, রাইট আছে, এবং এটা প্রোটেকশন গভর্নমেন্টেরই দেওয়া উচিত। কোনো দল যদি সভা সমাবেশ করতে চায়, গভর্নমেন্টের কোনোভাবে এগুলো আটকানো উচিত না, এবং সেখানে খুব ফেয়ারলি এটা দেখা উচিত, কোনো সন্দেহ নাই। বাট এট দ্য সেম টাইম বাস্তবতার জায়গাটা হচ্ছে যে আপনি যে উস্কাচ্ছেন, এই উস্কানির তো একটা ফল আসবে, সেটা তো আবার আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি ওখান থেকে বিরত থাকেন, এই ধরনের উস্কে তো লাভ নাই, আননেসেসারি। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার। আরেকটা যেটা আজম ভাই কয়েকটা বিষয় বললেন, এখানে একটু বলি যে কোর্টের যে ব্যাপারটা দেখেন, কোর্টের যে ঘটনাটি ঘটলো, একটা জিনিস আমি বুঝি না, আমি এত ডিটেলে যাব না। বেগম জিয়া খুবই স্বাভাবিক একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কোর্টে উনি যাবেন। এখন সেইখানে যে ঘটনাগুলি টিভিতে আমরা দেখি, শুধু এইবার না, এর আগের বার, এই যে বিএনপি যত লয়ার্সরা আছে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের মানুষ তো দেখে, মানে যুদ্ধাঙ্গদেহী বডি ল্যাঙ্গুয়েজ। ওখানে আপনার হাজার হাজার মানুষ নিয়ে যাওয়ার দরকারটা কি? ছাত্রদল এই শো ডাউন করার দরকারটা কি? অ্যাজ এ পুলিশের সাথে তারা যুদ্ধ করবে, এবং তারা কোর্টের বাইরে কোর্টকে চ্যালেঞ্জ করে। আপনি সিম্পলি দেখেন যে এই যে কতবার, এটা মনে হয় 49তম বার কোর্টের কার্যদিবস ছিল, যেখানে ওনাকে ডাকা হয়েছে, 48তম অথবা 49তম এবার। এর মধ্যে উনি সর্বমোট 7 বার গেছেন, বাকি সময় কিন্তু উনি জানিনি, বিভিন্ন অজুহাতে জানেন। এখন আসামি যদি হাজির না থাকে, তাহলে কোর্টের কার্যক্রম কিন্তু পরিচালনা করা যাবে না, তার উপস্থিতিতে করতে হবে। কিন্তু উনি যদি না যান, তাহলে তো কাজটা এগুচ্ছে না। এবং নর্মালি কিন্তু ওনার বদলে অন্য কেউ হলে কোর্ট কিন্তু অ্যারেস্ট করে হলেও আপনার নিয়ে আসতো। কিন্তু বেগম জিয়া যেহেতু সাবেক প্রধানমন্ত্রী, যেহেতু উনি একটি বড় দলের নেত্রী, এবং উনি যেহেতু একটি সম্মানিত ব্যক্তি, যদিও এটা সাবজুডিস ম্যাটার, আমরা এখনো জানি না উনি এখানে কনভিক্টেড হবেন কিনা, কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু ওই পরিমাণ ফ্লেক্সিবিলিটি দেখিয়েছে। 48-49 বার ওনাকে ডাকা হচ্ছে, এর মধ্যে 7 বার উনি হাজির হচ্ছেন, বাকিবার উনি জানিনি। কোর্ট কিন্তু দেখেন বারে বার ওই কথা শুনে শুনে পিছিয়ে যাচ্ছে, এই কাজগুলি তো হচ্ছে। কিন্তু যতবার উনি করে যাবেন ডিউ প্রসেস,
সুন্দর করে আপনি চলে যাবেন, কোর্টের নিয়মের মধ্যে কাজ করবেন, চলে আসবেন। এখানে এত যুদ্ধ ভাব করা তো দরকার নেই। আপনার নেতা কর্মীদের নিয়ে যে ওই স্লোগান এটা সেটা এবং উস্কানো, এটা তো দরকার ছিল না। সো ওই দিক থেকেও তো এই সমস্যাগুলি তৈরি হয়, যেটা আমার মনে হয়। এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ডিউ প্রসেসের মধ্যে থাকলে এত বড় সমস্যা হতো বলে মনে হয় না। আরেকটা বিষয় বলি, ব্যাংকিং সেক্টর নিয়ে একটু বলার চেষ্টা করছেন আজম ভাই। আমি একমত একটা ব্যাপারে যে হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে বেশ কিছু অনিয়মের ঘটনাগুলি ঘটেছে এবং এই ঘটনাগুলি উন্মোচিত হয়েছে, এটাও সত্যি কথা। বাট এট দ্য সেম টাইম এটাও তো সত্য কথা, যে ঘটনাগুলি ঘটেছে এবং উন্মোচিত হয়েছে তার প্রত্যেকটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইনি প্রক্রিয়ার মধ্যে সবাইকে আনা হচ্ছে। এখানে কিন্তু কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং ছাড় দেওয়া হয়নি। একটি দেশ চলার পথে কিন্তু আপনার বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু সরকারের কাজটা হচ্ছে সেটাকে আপনার অ্যাড্রেস করা এবং আইনের প্রক্রিয়া আনা। সেই কাজগুলি কিন্তু করা হচ্ছে। বরং আনফর্চুনেটলি আজম ভাই যে প্ল্যাটফর্ম থেকে কথা বলছেন, ওনার যে দল, সেই দল যখন ক্ষমতায় ছিল 2005-এ, ওরিয়েন্টাল ব্যাংকের কথা বাংলাদেশে মানুষ ভুলে যায়নি, একেবারে ধসে গিয়েছিল অর্থনৈতিক আপনার ইনডিসিপ্লিন এবং এখানে যে লুটতারাজ হয়েছিল এবং কত ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের সবকিছু হারিয়ে পথে বসেছিল ওরিয়েন্টাল ব্যাংকের, এবং কোনো ওরিয়েন্টাল ব্যাংকের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তৎকালীন সরকার, কোনো ব্যবস্থাই নেয়নি যারা লুটপাট করেছে তাদের বিপক্ষে। কাজেই মানে যেটা হচ্ছে যে মূল জিনিসটা যেটা বুঝতে হবে যে সরকার যারা ক্ষমতায় থাকবে তাদের দায়িত্বটা হচ্ছে কি অপরাধ করলে অপরাধীকে আইনের প্রক্রিয়া আনতে, এবং সেই আইনের প্রক্রিয়া আনা হচ্ছে কিনা সেটা কিন্তু আনা হচ্ছে। বরং ওনারা কমপ্লেন করছেন কিন্তু ওনাদের সময় আনফর্চুনেটলি অপরাধের আইনের প্রক্রিয়া আনা হয়নি, তাদেরকে কখনো আইনকে ফেস করতে হয়নি, লুটতারাজ করে শেষ করে ফেলেছে। এবং এটা তো ডকুমেন্টেড, এটা তো এমন না যে এটা মানে কোনো এভিডেন্স নাই। এবং পরবর্তীতে বরং এই গভর্নমেন্ট এসে কিন্তু আপনার ওরিয়েন্টাল ব্যাংকের ব্যাপারেও বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে, আইনগত পদক্ষেপগুলি নিয়েছে। আরেকটা বিষয় একটু বলি যে আমি একটু পিছন দিক থেকে যাচ্ছি, আসলে উনি যে কথাগুলি শেষের দিকে বলেছেন ওগুলো প্রথম দিকে যাচ্ছি। আপনার একটা বিষয় আজম ভাই বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে রায়টি কোর্টের বিষয়টি উনি বললেন, এটা আমি বহুবার বলেছি, আবার একটু বলি যেহেতু আজকে আজম ভাই উঠালেন এটা, যে রায় যেটি এসছে যে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করার, তারপরে উনি বললেন যে সেই রায়ের অংশ হিসেবে এটিও ছিল আরো 2টি টার্মে এটা রাখার। কিন্তু মূল রায় যেটি ছিল সেটি বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটি আল্ট্রা ভায়োলেন্স, এটাকে কমপ্লিটলি রিজেক্ট করা হলো, যেটা সংবিধানের সাথে ইনকনসিস্টেন্ট এন্ড কন্ট্রাডিক্টস উইথ দ্য বেসিক প্রিন্সিপল অফ দ্য কনস্টিটিউশন। দ্য মোমেন্ট আপনি এই রায়টা দিলেন, সেই রায়ের সাথে কন্ট্রাডিক্ট করে এরকম কোনো অবজারভেশন তো দেওয়া যায় না। 2টি টার্মে থাকতে পারে, এটা কিন্তু রায়ের অংশ নয়, এটা অবজারভেশন, দেয়ার ইজ এ ডিফারেন্স। এবং কোন অবজারভেশন কখনো মূল রায়ের সাথে সাংঘর্ষিক হতে পারে না। যে রায় আপনি বলে দিচ্ছেন এটা নাল অ্যান্ড ভয়েড, তার বিপরীতে আপনি আবার অবজারভেশন দিচ্ছেন তার বিপক্ষে, এটা কি হয় নাকি? এটা তো হয় না। যে কারণে 2টি টার্মে যে করা যেতে পারে এটা যে অবজারভেশন, সেটার ব্যাখ্যাটা পূর্ণাঙ্গ রায় কিন্তু আছে, যে প্রেফারেবলি নির্বাচিতদেরকে নিয়ে, এটাই কিন্তু বলা হচ্ছে। যে কারণেই তো মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন মানে 5 জানুয়ারি নির্বাচন পূর্ববর্তী সময় উনি কিন্তু এই অফারটি করেছিলেন যে অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট মানে প্রেজেন্ট কনস্টিটিউশন, যেখানে তত্ত্বাবধায়ক সরকারকে আল্ট্রাভায়োলেন্স করে দেওয়া হয়েছে কোর্টের রায় এবং যে কারণে বাতিল করা হয়েছে, তার পরবর্তী সময় যে সংবিধান, সেই সংবিধানে অনুযায়ী উনার সরকারই কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে থাকবে। কিন্তু উনি ওই অবজারভেশন যে 2টো টার্মে থাকতে পারে সেটার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিএনপিকে অফার করলেন, আপনারা আসুন আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট বানাই সবাই মিলে ঝুলে। এবং ওখানে উনি বললেন কোন পোর্টফোলিও চান মিনিস্ট্রি, ইভেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনকালীন সময়, সেটিও কিন্তু দিতে রাজি হচ্ছে। উনি বললেন যে মিলেমিশে আমরা রাজনীতিবিদরাই একটি উইন উইন সলিউশন যায় একটা ভালো নির্বাচন করার চেষ্টা করি। এখন উনি যে ফর্মুলাটা দিয়েছিলেন তার পুরোটা অ্যাকসেপ্ট করে বিএনপিকে চলে আসতে হবে এটা আমি মনে করি না, কিন্তু সেটাকে ধরে ওটাকে আরেকটু ফাইন টিউন করে আরেকটু বিবর্তন করে আরো বেটার একটা সলিউশনে বিএনপি নিয়ে যেতে পারতো। সেটা না করে বিএনপি কমপ্লিটলি রিজেক্ট করে অন্য একটি এমন ফর্মুলা বিএনপি দিল যে ফর্মুলাটা নিয়ে গোটা জাতি তখন হাস্যকৌতুক তৈরি হয়েছিল। তো সেইখানে আমি বলছি যে কখনোই আমি দেখছি না একটা পজিটিভ এনগেজমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা বিনা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা আজম ভাই বললেন, এটা আমি একটু নোট করলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয় তাদের কিন্তু বলাই হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, বিনা প্রতিদ্বন্দ্বিতা অনির্বাচিত কিন্তু বলা হয় না। কাজে তাদেরকে অনির্বাচিত বলার লিগালি আপনি পারবেন না, কনস্টিটিউশনালি পারবেন না, তারা কিন্তু নির্বাচিত। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরেন ঢাকা ক্লাবে বা গুলশান ক্লাবে প্রেসিডেন্ট নির্বাচন হবে, একজন ব্যক্তি দাঁড়ালেন, আর কেউ দাঁড়ালেন না। যে ব্যক্তি দাঁড়িয়েছেন উনি তো প্রেসিডেন্ট হয়ে যাবেন, উনি তো নির্বাচিত প্রেসিডেন্টই হবে, ওনাকে কি আমরা বলতে পারবো অনির্বাচিত? এটা বলতে পারবো না। এবং 153টি হয়েছে, এবারও হয়েছে, আমি বলছি 153টি আসলে প্রতিদ্বন্দ্বী যে ছিল না সেটার দায় কার? বিএনপি আসলো না কেন সেই নির্বাচনে?
এবং আওয়ামী লীগও কিন্তু চালাকি করলে প্রত্যেকটাতে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারতো, কোনো ব্যাপারই ছিল না আওয়ামী লীগের মতো এত বড় একটা দল ডামি ক্যান্ডিডেট দাঁড় করানো। সেই চালাকিটা আওয়ামী লীগ করেনি, এটাকে আওয়ামী লীগের দোষ হয়ে গেল? এই চালাকি তো করতে পারতো, তাতে কি লাভ হতো? এই জন্য বলি ফান্ডামেন্টালি আপনি চিন্তা করেন 153টা আসনে যদি প্রতিদ্বন্দ্বিতা করাতো আওয়ামী লীগ ডামি ক্যান্ডিডেট দাঁড় করে, তাহলে কি মৌলিকভাবে গুণগত কোনো আলাদা কোনো ডিফারেন্স আসতো এই নির্বাচনে? গুণগত ডিফারেন্স আনার জন্য বিএনপিকে এখানে পার্টিসিপেট করতে হতো, একটা ইনক্লুসিভ নির্বাচনই হতে হতো। তাছাড়া তো আপনার এই একই কথা, কাজে বারেবার 153টা বা 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বী, এই কথাটার কোনো ভ্যালু নাই, আমি পার্সোনালি যেটা মনে করি। আরাফাত, 5ই জানুয়ারি নির্বাচনে আপনিও বলেছেন, অ্যাডভোকেট আহমেদ আজম খানও বলেছেন, এবং তাদের দিক থেকে এবং তাদের বাইরে আরো সিভিল সোসাইটির কোনো অংশ থেকে এই অভিযোগ আছে যে সরকার ক্রমশ সরকারের প্রশাসন যন্ত্র এবং সরকার সমর্থক বিভিন্ন সংগঠন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো, এগুলো ক্রমশ বেশ অসহিষ্ণু এবং বেপরোয়া হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে যে নানা দুর্বলতার কারণে বিএনপি হয়তো আগামী 5ই জানুয়ারি কিছুই করতে পারলো না বা তেমন কিছু করতে পারলো না। তো এই যে শূন্যতা বা বিএনপির যে সাংগঠনিক দুর্বলতা, এই সুযোগটা নিয়ে আওয়ামী লীগ কি পরের বছরটাতে, মানে যে বছরটি সামনে আসছে, তাতে আরো বেপরোয়া এবং অসহিষ্ণু হয়ে উঠবে কিনা? না দেখুন, আমি যদি খুবই মানে অবজেক্টিভলি বলি এবং চিন্তা করি যে কোনো একটি দেশের সমাজে, গণতান্ত্রিক সমাজে আপনার একটি বিরোধী দল বা একটি ব্যালেন্সের জন্য একটা প্রতিদ্বন্দ্বী পক্ষ কিন্তু খুবই প্রয়োজন। যদি না থাকে তাহলে কিন্তু খুবই স্বাভাবিকভাবে যতই আপনি ভালো মানুষকে নিয়ে একটি সংগঠন বা একটি গোষ্ঠী দাঁড় করান, এই অসহিষ্ণু বা বেপরোয়া হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে, যে কারণে কিন্তু গণতন্ত্রের বিরোধী দলের খুবই প্রয়োজন। এটি কিন্তু খুব স্বাভাবিক একটি ব্যাপার, কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টি যেটি হয়ে দাঁড়িয়েছে যে আমাদের আনফরচুনেট রিয়ালিটি হচ্ছে যে আমরা এরকম একটি সত্যিকার অর্থে ইতিবাচক রাজনীতি করার মানুষ নিয়ে একটি বিরোধী দল, সেটি আমরা দেখছি না। আমি এখনো বলতে চাই যে বিএনপির যে সাংগঠনিক দুর্বলতা বা যে দুর্বলতার কথাই বলেন না কেন, আমি মনে করি বিএনপির এখনো সুযোগ আছে কিছু কিছু বিষয় নিয়ে আবার একটু রিথিঙ্ক করা, রিভাইজ করা। যে মানে আনফরচুনেটলি আমি যদি অনেক কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এর উপর বেস করে চিন্তা করি, আমার কাছে মনে হয় বিএনপি এখনো কোথায় জানি যে এক ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের মূলক রাজনীতির মধ্যে আছে। তার ডিউ প্রসেসের মধ্যে যাওয়ার ব্যাপারে তাদের কোনো ইচ্ছাই আমি দেখতে পাচ্ছি না। তো সেই জায়গাতে যদি বিএনপি এনগেজ হয়, তাহলে আমার মনে হয় যে জনগণের অনেক বেশি সমর্থন বিএনপি পাবে সেখানে, এবং সেখানে সরকারি দলের দিক থেকেও নৈতিকভাবে অনেক দায়বদ্ধতা তৈরি হবে তাদের সাথে এনগেজ হওয়ার। শুধু কিন্তু মুখে আপনি বলছেন যে আমরা সংলাপ চাই, আর ওদিকে তারেক রহমান সাহেব একটার পর একটা উস্কানি দিয়ে যাচ্ছেন। উনি আবার বলছেন যে শেখ হাসিনাকে রিমান্ডে নেওয়া উচিত। তাহলে সংলাপ কিভাবে হবে আপনি আমাকে বলেন। জি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি বলবেন, কিন্তু ওই প্রশ্নটা যেটি দিয়ে আরাফাত শেষ করলেন, আমি ওই প্রশ্নটা করতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের যে বক্তব্য, এটি আসলে বিএনপির জন্য কি ফল বয়ে আনছে? দেখুন, আরাফাত অনেকগুলো কথা বলেছে, আমি কিছু কিছু কথাকে নোট করেছি। আমি জানি না এতটুকু সময় পাবো কিনা, তবে আপনার প্রশ্নের উত্তর দিয়েই আমি আলোচনাটা শুরু করতে চাই। যে তারেক রহমান যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো উনি কিন্তু কথা বলেছেন, উনি কোনো মামলা করেননি, উনি কাউকে মারতে যাননি, উনি কোনো অশ্রাব্য গালাগালের শরণাপন্ন হননি, উনি এগুলো কিন্তু করেননি। তারেক রহমান বেশ কিছু ইতিহাসের তথ্য উপাত্ত বলেছেন, সেই মারতে গেলে বা মামলা করতে হলে তো ওনাকে দেশে আসতে হবে, সেটি তো না, উনি তো এখনো অসুস্থ, দেশে আসতে পারবেন না। আর দেশে আসলেও ওনার কিন্তু জীবনের নিরাপত্তা নেই। তো যে কথাটা আমি বলছি যে উনি কিন্তু কোনো মামলায় যাননি। তো বিষয়টা হলো যে উনি যে কথাগুলো বলেছেন তার বিপরীতে কিন্তু কাছাকাছি শতাধিক মামলা ওনার বিরুদ্ধে হয়ে গেছে। ওনার বাবা, ওনার পরিবার সম্পর্কে অশ্রাব্য গালাগাল শুরু করে দিয়েছেন সরকারি দল। এগুলোর কিন্তু দরকার ছিল না। উনি যেভাবে বলেছেন সেভাবে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে ওনাকে জবাব দিতে পারতেন যে এই কথাগুলো সঠিক নয়, এই কথাগুলো অত্যন্ত খারাপ হয়েছে, এটা শ্লীল হয়েছে, এটা অশ্লীল হয়েছে, এটা জবাব দিতে পারতেন। কিন্তু তার বিপরীতে আওয়ামী লীগের যে বডি ল্যাঙ্গুয়েজ, দীর্ঘদিন শুরুটাই কিন্তু আওয়ামী লীগ করেছে তারেক রহমানের এই সমস্ত মন্তব্যের অনেক আগে থেকে, যে জিয়াউর রহমান পাকিস্তানি এজেন্ট, জিয়াউর রহমান ষড়যন্ত্রকারী, জিয়াউর রহমানের বিচার হওয়া উচিত। এই যে মানুষটা নিজের জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিলেন, এবং যে মানুষটা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যে মানুষটা জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ খেতাব বীরুত্তম হলেন, এবং 12 জন বীরুত্তমের মধ্যে উনি 1 নম্বর বীরুত্তম, তাকে বলা হয় যে তিনি পাকিস্তানের এজেন্ট।
এবং যা খুশি তাই অশ্রাব্য গালাগাল করা হয়, এবং এটা পার্লামেন্টের ভেতরে দেখেছি, বাইরে দেখেছি। তার প্রতিক্রিয়াই কিন্তু তারেক রহমান শেষে যে বিবৃতিটা দিয়েছেন যে এই কালচারটা শুরু করেছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে এটা বন্ধ করতে হবে। এখন বিষয় হলো যে হ্যাঁ, তারেক রহমানের মন্তব্যগুলো যদি খারাপ হয়, আওয়ামী লীগ তার জবাব দিক, কিন্তু এইভাবে তারেক রহমানের বিরুদ্ধে কাছাকাছি শতাধিক মামলা করা, অশ্রাব্য গালাগাল করা, এবং এখন তার জন্য বিএনপির সমাবেশ এবং কোনো কর্মসূচি পালন করতে না দেয়া, এটা কিন্তু চরমভাবে একটা ফ্যাসিবাদী আচরণ আমি মনে করি। আর এই যে ইন্টেলিজেন্স রিপোর্টের কথা বলা হয়েছে, যে ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে ভিত্তি করে এই সভা সমাবেশের অনুমতি দেয়া হয় না, এই কথাগুলো একদম ভেগ। বাংলাদেশে আমরা দেখেছি যে কোনো সরকারই আসুক না কেন, ইন্টেলিজেন্স কখনো সরকারকে সঠিক তথ্যটি দিতে পারে না, অথবা দেয় না যে সরকার হয়তো বিরাগভাজন হবেন। ইন্টেলিজেন্সের রিপোর্টের উপরে রাজনৈতিক দল, একটি গণতান্ত্রিক দেশের, একটি স্বাধীন দেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সভা করবে, সেটা ইন্টেলিজেন্সের ভুয়া রিপোর্টের উপরে সরকার অনুমতি দেবে না, এটাই তো ফ্যাসিবাদী আচরণ। এটাকে কোনোভাবেই জনগণ গ্রহণ করবে না, এবং কোনো রাজনৈতিক দলও এই কথাটাকে বিশ্বাস করবে না এবং গ্রহণও করবে না। এখন একটা কথা আরাফাত বলেছে যে 39 বা 49 বার বেগম খালেদা জিয়া কোর্টে গেছেন। আরে আমি তো সেদিন দেখলাম মানে কোর্টের সময় নিয়েছেন, 7 বার গেছেন, মাত্র 7 বার গেছেন। আরে আমি তো সেদিন দেখলাম একটা মামলায় চার্জশিট দেবার জন্য 29 বার সময় নিয়েছেন সরকার পক্ষ, শুধু চার্জশিট দেবার জন্য 29 বার সময় নিয়েছেন। তো কাজেই পুলিশ যদি 29 বার একটা চার্জশিট দেবার জন্য সময় নিতে পারেন, আর বেগম জিয়ার 39 বার কিসের? প্রতি সপ্তাহে একবার করে সময় পড়ে। এখনো সেই নাইকু মামলা, তারপরে গ্যাটকু মামলা, সেই মামলাগুলো কত বছর আগের, এবং এরকম মামলা আছে 10 বছর আগের। এই যে তাড়াহুড়ো সরকার করছে বেগম জিয়াকে শাস্তি দেবার জন্য, এটাই বুঝি যে এই আদালতের কাছে আমরা ন্যায় বিচার পাবো না, সরকার আদালতকে প্রভাবিত করছে, এটা বুঝতে পারি আমরা। কারণ সময় দেবে 1 মাস, 2 মাস, 3 মাস করে, সময় দেওয়া হয় 1 সপ্তাহ করে। আর উনি বললেন যে অন্য কেউ হলে হয়তো এত সময় দিতেন না, অন্য কেউ হলে গ্রেপ্তার করতেন, বেগম জিয়াকে গ্রেপ্তার করা হয়নি, আরে অ্যারেস্ট করা হয়নি। আরে বেগম জিয়ার মামলা বলেই তো 1 সপ্তাহ সময়, অন্য কারুর হলে 3 মাস 6 মাস করে সময় দিত। আমরা আইনজীবীরা জানি যে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসও মামলার সময় দেয়, এবং বছরের পর বছর মামলা চলে। শুধু বেগম জিয়ার মামলা, তাকে যেন তেনভাবে শাস্তি দিতে হবে, এই জন্য সময় চাইলে নানান রকমের আইনের পয়েন্ট দেখালেও সময় মাত্র 1 সপ্তাহ। কাজেই ওই 49 বার সময় দেখেন কত দিনে। কাজেই এটা আমরা বুঝতে পারি যে সরকারের এখানে চালাকি আছে বেগম জিয়াকে দ্রুত একটা শাস্তি দিয়ে নির্বাচনে অযোগ্য করবার, এবং তিনি যাতে ন্যায় বিচার না পান, সরকার কোর্টকে প্রভাবিত করবার চেষ্টা করছেন। এটা আমরা সরকারের কায়দা কানুনে আমরা কিন্তু বুঝতে পারি। আর ব্যাংকিং সেক্টরের কথা বললেন, ব্যাংকিং সেক্টরে যে অনিয়ম, যে দুর্নীতি হয়েছে, তার কোনো ব্যবস্থা সরকার নেয়নি, শুধু ক্যামেরা ব্যবস্থা নিয়েছে, আর কোনো ব্যবস্থা নেয়নি। এই যে 33 লক্ষ বিনিয়োগকারীর 1 লক্ষ কোটি টাকার যে বিনাশ হয়ে গেল, সরকার কি ব্যবস্থা নিয়েছে? সরকারের লুটপাটের যে চিত্র আপনি দেখুন, পদ্মা সেতুর বাজেট শুরু হয়েছিল 7,000 কোটি টাকায়, আর সেই পদ্মা সেতু এখন 27,000 কোটি টাকা বাজেট। অর্থাৎ লুটপাটের চিত্রটা এত ভয়াবহ আকারে। আর বিএনপির ফর্মুলার কথা বলেছেন, বিএনপি তো কোনো ব্যক্তির নামে ফর্মুলা দেননি, দুটো নির্বাচনের ফর্মুলা দিয়েছেন, দুটি তত্ত্বাবধায়ক সরকারের। সেখানে কে জীবিত কে মৃত সেটা আলোচনায় বসলে বেরিয়ে আসবে যে এই জীবিত এই মৃত। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা যে একটা অংশীদারিত্বমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন, সেরকম একটা নির্বাচন হলেই কি বাংলাদেশ থেকে যে নির্বাচিত এক নায়কতন্ত্র তার অবসান হবে কিনা? অনেকটা হবে। এই জন্যই হবে, ছিল এই জন্যই হবে যে যখনই একটা নির্বাচিত সরকার মনে করবে যে 5 বছর পরে আরেকটা নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ, তখন ওই সরকার অনিয়ম করতে ভয় পাবে, দুর্নীতি করতে ভয় পাবে। আপনার কি তাই মনে হয়? মানে অতীত ইতিহাস কি তাই বলে কিনা আমি জানতে চাইছি, যে এই সরকারের আগের যে সরকারগুলো ছিল তুলনামূলকভাবে ভালো ছিল,
তুলনামূলকভাবে, আর এটা যদি কন্টিনিউ কয়েকটা নির্বাচনে হয় অনেকটা ভালো হবে। যখনই সরকার দেখবে যে আগামী নির্বাচনে আমি ভোট ছাড়া কিন্তু সরকার গঠন করতে পারবো না, তখন বিরোধীদের উপরে নির্যাতন করতে ভয় পাবে, দুর্নীতি করতে ভয় পাবে, দুঃশাসন চালাতে ভয় পাবে, তখনই আস্তে 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 কিন্তু আরাফাত এই তো জিনিসগুলো একটা চলে অভিযোগ আসবে। করেছিলেন যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারাও নির্বাচনকে প্রভাবিত করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং তার ফলাফল হচ্ছে 111। আমরা যে তা করিনি, ওই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগও জয়েন করেছিল, শেষ মুহূর্তে তারা সেই নির্বাচন থেকে উঠে এসেছে। কেন উঠে এসেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। এবং যখন ওই সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারকে হটিয়ে বন্দুকের নলের মুখে ফখরুদ্দিন মঈনুদ্দিনের জরুরি অবস্থা সরকার আসলো, তখন কিন্তু আওয়ামী লীগ বা ওনাদের নেত্রী বললেন যে এটা আমার আন্দোলন। যেটিকে আপনি সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার বলছেন সেটি কি অস্বাভাবিক ছিল না? মানে তার কার্যক্রম অস্বাভাবিক ছিল? তারা তো নির্বাচন পুরো প্রসেসটা যেভাবে করা হয়েছিল না, এটা সাংবিধানিক যেভাবে ইয়াজউদ্দিন পুরোপুরি সাংবিধানিক প্রসেসে করা হয়েছিল, কিন্তু সেই সরকারকে এগুতে দেয়া হয় নাই, সরকারকে নির্বাচনটাই করতে দেয়া হয় না। মানে পারসেপশন একরকমের, আপনি বলছেন যে পারসেপশন যাই থাকুক না কেন সাংবিধানিক প্রসেসে করা হয়েছিল। তাহলে 5 জানুয়ারি নির্বাচনে তো সাংবিধানিক প্রসেসই পেয়েছে। না, 5 জানুয়ারির নির্বাচনটা সাংবিধানিক প্রসেসে হয়নি, আমি সেটাই আসছি। 5 জানুয়ারির আপনার কথাটার জবাব দিয়েই আমি শুরু করি। 5 জানুয়ারির নির্বাচন বাংলাদেশের সংবিধানের 65(2) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেই নির্বাচনে যেখানে বিরোধী দল সহ অধিকাংশ দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না, ওখানে বোধহয় আছে প্রত্যক্ষ ভোটে প্রত্যক্ষ ভোট আর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে খুব একটা পার্থক্য নেই, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা হলেই ভোটাভুটিতে হবে। তো সেই ক্ষেত্রে বিরোধী দলকে আনার কিন্তু কার্যকর উদ্যোগী নেওয়া হয়নি। একদিন ক্যামেরা ট্রায়ালের মতো একদিন দাওয়াত করা, কিন্তু বিরোধী দলকে আনতে হবে কেন? বিরোধী দল মানে কোন রাজনৈতিক দলকে তো আরেকটি রাজনৈতিক দল নির্বাচনে নিয়ে যাওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে না। একটি গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সরকারের দায়িত্ব এবং কর্তব্য পরবর্তী নির্বাচনটাকে অর্থবহ করবার জন্য বিরোধী দলকে নিয়ে নির্বাচনটা করা এবং বিরোধী দল যাতে আসে তার সকল ব্যবস্থা গ্রহণ করা, সেটা কিন্তু করা হয়নি। বরং উল্টো আমরা দেখেছি যে কিভাবে পাশের দেশের অসুস্থ সহযোগিতা নিয়ে পাশের দেশের কূটনীতিকরা এসে কিভাবে এরশাদকে জোর করেছে, আর কিভাবে এরশাদকে গ্রেপ্তার করেছে, কিভাবে এরশাদ বলেছে যে আমি নির্বাচন করব না, প্রত্যাহার করে নিলাম, প্রত্যাহার করা হয় নাই, কিভাবে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় প্রত্যাহারের ডেটেরও প্রায় 15 দিন 20 দিন পর্যন্ত প্রত্যাহার শুরু করেছে, প্রত্যাহার চলতে থেকেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। এবং এরশাদ নির্বাচনে আসবে না, তাকে কি পরিমাণ চাপ দেওয়া হয়েছে এটাও বলেছে যে আমি কিন্তু গুলি করে আত্মহত্যা করব। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি। আর যখন আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল বেগম জিয়া কিন্তু বলেছিলেন যে হরতাল চলছে এরপরেই আমি আসব, কিন্তু সেই সুযোগ কিন্তু তাকে দেয়া হয়নি। এখন হয়তোবা বলা হবে যে না, ওনাকে বলা হয়েছিল, ওই বলা নয়, ওটা যে আসলেই বলা নয়, পরবর্তী সময়ে কিন্তু এটা প্রমাণিত। কারণ সরকারের দায়িত্ব বিরোধী দলকে নির্বাচনে আনা এবং অর্থবহ নির্বাচনের ব্যবস্থা করা। আরাফাত বলেছে যে ওরিয়েন্টাল ব্যাংকেও তো দুর্নীতি হয়েছে। ওরিয়েন্টাল ব্যাংকের দুর্নীতির সাথে বিএনপির কোনো নেতা কর্মী জড়িত ছিল না, এবং ওরিয়েন্টাল ব্যাংক থেকে এটাকে ট্রান্সফার করে নতুন একটা ব্যাংক, একটা কার্যকর ব্যাংক করবার উদ্যোগ এবং ব্যাংক করেছেও কিন্তু ওই সরকারই, এই সরকার না। এটা তথ্যটা দর্শকদের কাছে ভুল দিলে হবে না। আর আরেকটা কথা হলো যে এইচটি ইমাম কিন্তু 5 জানুয়ারির নির্বাচনটা কেমন হয়েছে তা একেবারে পরিষ্কার করে দিয়েছে মানুষের মাঝে। এই নির্বাচনটা যে নির্বাচন ছিল না, এটা এইচটি ইমাম ছাত্রলীগের একটি সভায় একেবারে পরিষ্কার করে দিয়েছে। তারপরে 5 জানুয়ারির নির্বাচন নিয়ে, 5 জানুয়ারির নির্বাচনের পক্ষে কথা বললে জনগণ কিন্তু ভালো চোখে বিষয়টা দেখে না। আর এখনো বিএনপি চক্রান্তের মধ্যে আছে, কথাগুলো একদমই সত্য নয়। যদি তাই হতো তাহলে বিএনপি 1 বছর কার্যকর সংলাপের জন্য সরকারকে উপর্যুপরি অনুরোধ করতো না। কাজেই আমি মনে করি যে এই কথাগুলো শুধু বলার জন্য বলা না, আমার মনে হয় সরকারের বোধোদয় হওয়া উচিত যে এখনো সরকারের কার্যকর একটা সংলাপের দিকে যাওয়া দরকার। আর যদি তা না যায় তাহলে কিন্তু এই দেশের
গণতন্ত্র যেভাবে নির্বাসনে চলে গেছে, অর্থনীতি যেভাবে একটা লুটপাটের এই জায়গায় পরিণত হয়ে গেছে, এই দেশটার ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে। এখন তত্ত্বাবধায়ক সরকার মানবেন না। তত্ত্বাবধায়ক সরকারের একটা কথা বললেন আরাফাত, যে একই আদালতের রায়ে বলা হয়েছে যে এটা আলট্রা ভাইরাস, আবার একই সাথে 2 বছরের থাকতে পারে বলে একটা অবজারভেশন, এটা তো চলতে পারে না সংসদ চাইলে। তো তাহলে যেহেতু একই রায়ের মধ্যে দুটো, তাহলে পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করেন। পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা না করেই কিন্তু জনগণের ইচ্ছার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক। আমরা যেহেতু শেষের দিকে, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাইছিলাম, করে নিই, তারপরে আপনি বলা শুরু করেন। যে অভিযোগটা এরকম যে আমলাতন্ত্র এবং প্রশাসন দিয়ে সরকার আসলে বিরোধী দলকে মোকাবেলা করছে, এবং এই কাজটা অনেক বেশি পরিমাণে হচ্ছে, যাতে করে আমলাতন্ত্র বা প্রশাসন যন্ত্রের তার চাই স্বাভাবিক বা রুটিন কাজ বা নৈমিত্তিক কাজ, সেটি স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রেই করতে পারছে না। আরেকটি অভিযোগ যেটি হচ্ছে যে সরকারি দলের যে অঙ্গ সংগঠনগুলো আছে তার মধ্যে কোনোটি ইতিমধ্যেই সশস্ত্র সংগঠনে পরিণত হয়েছে। সেটি সরকারের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের জন্য কোনো কল্যাণকর কিছু কিনা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের একটি তথ্য অনুযায়ী যে সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলই মারা গেছেন 6 বছরে 172 জন নেতাকর্মী, নিজেদের কোন্দলে। তো এ থেকেও একটা পরিস্থিতি কতটা খারাপ বা কিসের জন্য এই কোন্দলটা হয় সেটা প্রশ্নের উত্তর আসার আগে কিছু বিষয় একটু উল্লেখ করতে চাই, বাট সময় যেহেতু কম, খুব ছোট করে তাহলে বলি, খুবই ছোট স্পেসিফিকলি বলি। ওরিয়েন্টাল ব্যাংকের বিষয় নিয়ে আজম ভাই বললেন যে সরকারি বিএনপি দলের কেউ যুক্ত ছিল না। দেখুন, এখন যে ব্যাংকিং সেক্টরে যেগুলো ঘটেছে, এখানে আওয়ামী লীগের কেউ যুক্ত আছে, এটা কি প্রমাণিত? আপনি তো দাবি করলে বলতে পারবেন না ছিল কিনা। আমি সেই আর্গুমেন্টে যাইনি বিএনপির জড়িত না আওয়ামী লীগের জড়িত। আমি বলেছি যারা দেশ পরিচালনা করছে তারা ক্ষমতায় থাকা অবস্থায় এত বড় একটি ঘটনা ঘটেছে, অনিয়ম এবং দুর্নীতি, লুটপাট, আপনারা কোনো ব্যবস্থা নেননি। এখন আওয়ামী লীগের সময় এরকম ঘটনা যখন ঘটছে, গভর্নমেন্টের জায়গা থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হলমার্কের যারা আপনার কালপ্রিট, তারা তো বিচারের আওতায় এসছে না, তারা জেলের মধ্যে আছে না। সো এখন যেটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। বিএনপির সময় ব্যবস্থা নেওয়া হয়নি। বিএনপি যুক্ত আছে কিনা, এখনো তো আওয়ামী লীগের কেউ যুক্ত নাই, বা যুক্ত আছে বলে প্রমাণিত তো না। বা বিএনপির সময় কি হয়েছে, দিস ইজ নট দ্য ইস্যু। দ্য থিং ইজ ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। বিএনপির সময় অনেক লুটপাট হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আওয়ামী লীগের সময় যে অনিয়মগুলি হচ্ছে, আমি বলতে যাচ্ছি না বা দাবি করবো না যে অনিয়ম হচ্ছে না, অবশ্যই হয়েছে এবং এক্সপোজ হচ্ছে মিডিয়াতে, কিন্তু একই সাথে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এই বেসিক একটা ডিফারেন্স আছে। আরো কয়েকটা জিনিস বলি, যেমন দেখেন পুলিশের চার্জশিটের বিষয়টি নিয়ে আসেন আজম ভাই। পুলিশের চার্জশিট এবং একজন আসামির বারেবার সময় চাওয়া এক জিনিস হলো। পুলিশ তো একটা ইনভেস্টিগেশনের পরে চার্জশিট দেয়। সে যতক্ষণ পর্যন্ত না তার ইনভেস্টিগেশন বা তদন্ত পূর্ণাঙ্গ করবে ততক্ষণ পর্যন্ত সে চার্জশিট দিবে না। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। সে তো ইনভেস্টিগেশনের স্বার্থে তার সময় লাগবে সে চার্জশিট দেওয়ার জন্য। আর আসামি একজন বারবার সময় নিচ্ছে, তখনই আসামি এই কাজটি করে, কোর্টকে ফেস করতে চায় না, যখন তার মনের মধ্যে ভয় থাকে যে আমি এখানে, এটা আমি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে বলছি, আমি দাবি করছি না, বিকজ এটা সাবজুডিস ম্যাটার। কিন্তু আমরা দেখেছি আসামির জায়গা থেকে যখনই একটা ভয় থাকে যে আমি এখানে ধরা খেয়ে যেতে পারি বা আমার এখানে আসলেই ভুল আছে, তখনই কিন্তু এই সময় ক্ষেপণ বা কাল ক্ষেপণের ঘটনাগুলি ঘটে। বাংলাদেশের এই বিচার বিভাগের যে ঘটনাগুলো, তার তো কোনো সমস্যাও থাকতে পারে, এবং সেটা যদি তার আইনজীবীরা আইন দেখিয়ে সেটি প্রমাণ করতে পারেন বা চাইতে পারেন, তাহলে ওখানে যে উনি তো মুক্তিও পেয়ে যেতে পারেন ইভেন্চুয়ালি, আমরা তো জানি না। সাবজুডিস ম্যাটার এমন না। আমি বলছি সময় চাওয়াটা তো আইনজীবীরা সোফার আইন দেখিয়েই চান, আইনগত অধিকার, কিন্তু এটা কিন্তু অ্যাবনর্মাল। 49 বারের মধ্যে 7 বার মাত্র যাওয়া, সেক্ষেত্রে 1 সপ্তাহ বা 10 দিন সময় দেওয়াটা তো অ্যাবনর্মাল বাংলাদেশের অন্যান্য কেসের ক্ষেত্রে। নট নেসেসারিলি, কারণ হচ্ছে যত ফ্রিকুয়েন্টলি চাওয়া হচ্ছে। আপনি আরেকটা জিনিস দেখেন, অন্যান্য অনেক কেসের ক্ষেত্রে উদাহরণ আছে, আসামিকে বাধ্য করা হয় আসার জন্য, অ্যারেস্ট করে আনা, বিকজ এটা যেহেতু উনি বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিকজ উনি একটা বড় দলের নেত্রী, ওই জায়গাতে সম্মান রেখে কিন্তু এই কাজটি করা হচ্ছে না। যতবার চাওয়া হচ্ছে ততবার দেওয়া হচ্ছে। সেটাকে হয়তো ব্যালেন্স করার জন্য বা মিনিমাইজ করার জন্য সময়টা হয়তো কম দেওয়া হচ্ছে, দ্যাটস ওয়ান থিং। কিন্তু উনি ফেস করছেন না কেন? আর যতবারই যাচ্ছেন ততবারই একটা ধরেন আপনার যুদ্ধ ভাব তৈরি করা। কিসের জন্য দরকার কোর্টের মধ্যে এসব? তাদের আপনার আইনজীবী দল বা কি যে আচরণগুলি করেন তারা, এটা তো কোর্টের প্রেমিসেরও তো একটা সম্মানের ব্যাপার আছে, একটা ডিগনিটির ব্যাপার আছে, সেগুলো তো ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এটা একটা। আর একটা জিনিস আজম ভাই বললেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আপনি বললেন প্রত্যক্ষ ভোটে নির্বাচন হতে হবে। দেখুন, আমি সংবিধানে যেটি লেখা আছে সেটাই। এখন জিনিসটা হচ্ছে সেটা তো ঠিকই আছে, সেভাবে তো নির্বাচন হতে হবে। আবার আরপিওতে তো এটাও আছে, যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা না করে আপনি জোর করে ঘাট ধরে এনে তো প্রতিদ্বন্দ্বিতা করাতে পারবেন না।
এক্স্যাক্টলি নিয়ম এবং আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যেভাবে নির্বাচন হতে হবে সেভাবেই হয়েছে। নির্বাচনটি আদর্শ নির্বাচন যেভাবে হওয়া উচিত সেভাবে হয়তো হয়নি, সেটা আমরা বলতে পারি। একটি আদর্শ নির্বাচন সবার পার্টিসিপেশন থাকবে, প্রত্যক্ষ ভোট, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সবকিছু হবে, সেই ঘটনাটি ঘটেনি, এটা যেমন ঠিক একই সাথে এটিও ঠিক আইনের বাইরেও নির্বাচনটি হয়নি, সংবিধানের বাইরেও হয়নি। সংবিধানের মধ্যে যতগুলি অপশনস আছে সেগুলোর মধ্যে রেখে কিন্তু নির্বাচনটি হচ্ছে এবং প্রত্যক্ষ ভোটেই নির্বাচন হয়েছে এবং আইনের মধ্যে থেকে হয়েছে এবং এটাকে কনস্টিটিউশনালি আপনি অস্বীকার করতে পারবেন না। গুণগত মানের দিক থেকে আপনি বলতে পারেন আমাদের আকাঙ্ক্ষায় যে নির্বাচন এরকম হয়নি, বাট এটা আইনের মধ্যে আছে। আরেকটি জিনিস যেটি বললেন যে ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়ে আমি একটু বলতে চাই। আজম ভাই বললেন দেখুন ইন্টেলিজেন্স রিপোর্ট সবই ভুল দেয়, সারা জীবন ভুল দিয়েছে, দিস ইজ নট রাইট। এই কথারও কোনো ভিত্তি নাই। হ্যাঁ, ইন্টেলিজেন্স রিপোর্টও ভুল হতে পারে, সেখানেও ব্যর্থতা থাকতে পারে, কিন্তু পৃথিবীর যে কোনো দেশ, উন্নত দেশ, অনুন্নত এবং বাংলাদেশও ইন্টেলিজেন্স রিপোর্ট এবং এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আপনি যখন দেশ পরিচালনা করবেন তখন আপনাকে ডিপেন্ড করতে হবে এটার উপরে। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে এবং ট্রেডিশনালি একেবারে আপনার ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা জায়গা যেখানে আপনার এটার উপরে ডিপেন্ড করতে হয়। সবসময় যে তারা সঠিক ইনফরমেশন দিবে এটা যেমন ঠিক না, এরকমও ঠিক না যে সবসময় ভুল ইনফরমেশন দিয়ে বিভ্রান্ত করেছে। এবং এই রিপোর্টগুলি ক্ষেত্র বিশেষে আপনাকে বলে যে কোথায় কি রিস্ক আছে, তার উপর বেস করে ডিসিশন আপনাকে নিতে হয়। কারণ বড় একটা দুর্ঘটনা ঘটেছে এবং অনেক ক্ষেত্রে ইন্টেলিজেন্স রিপোর্ট যদি ভুল থাকে বা তাদের যদি ফেলিয়ার থাকে, বড় দুর্ঘটনা ঘটেছে তো পৃথিবীর উন্নত দেশে সিআইএর মতন আপনার এজেন্সি থাকা সত্ত্বেও আমেরিকাতে 9/11 এর মতন ঘটনা ঘটেছে। কাজে ওখানে যে ফেলিয়ার নাই সেটি না, তার মানে এই না যে মানে আপনি পুরো জিনিসটাকে নেগেট করে দিলেন, এটা কিছুই না, এটা ঠিক না আসলে। কারণ সরকার যখন আপনি পরিচালনা করবেন, অ্যাডমিনিস্ট্রেশন যখন পরিচালনা করবেন, তখন আপনার এগুলোর উপর ডিপেন্ড করতে হয়, এগুলোর প্রয়োজনীয়তা আছে। আরেকটি বিষয় বলি, জিয়াউর রহমান সম্বন্ধে বললেন যে উনি 71-এ ওনার ভূমিকা নিয়ে বলেছেন। আওয়ামী লীগ বিভিন্নভাবে জিয়াউর রহমানকে ডাউন প্লে করেছেন, যার প্রেক্ষিতে তারেক রহমান সাহেবের কথা বলছেন। এটা আমার কাছে খুব একটা ঠিক মনে হয়নি। প্রথম কথা হচ্ছে দেখুন, জিয়া রহমানের ব্যাপারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাকে আমি বলি। জিয়া রহমান সাহেবের কোনো সন্দেহ নাই যে মুক্তিযুদ্ধের সময় ওনার অবদান আছে। উনি সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের উনি কমান্ডার ছিলেন, উনি বীরত্ব উপাধি পেয়েছেন এবং মুক্তিযুদ্ধ করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 27শে মার্চে বঙ্গবন্ধুর পক্ষে উনি স্বাধীনতার ঘোষণার পাঠক। এই সবগুলি কিন্তু ঐতিহাসিকভাবে সত্য। কিন্তু সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে, তার পরবর্তী সময় জিয়া রহমানকে টেনে হিচড়ে তুলে বঙ্গবন্ধু সমকক্ষ করতে যেয়ে এবং বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার যে প্রক্রিয়ায় অংশ নিয়ে বিএনপি যে কাজগুলি করেছে, বঙ্গবন্ধুকে ছোট করতে করতে এত ছোট করে ফেলার চেষ্টা করেছে যেখানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী এবং বঙ্গবন্ধুর ভক্তদের মধ্যে একটা ক্ষোভ আছে এবং এটা শুরুই করেছে বিএনপির এবং জিয়া রহমানের অনুসারীরা। এবং সবচেয়ে বড় কথা আপনাকে বলি, 71-এ জিয়া রহমান সাহেবের ভূমিকা যাই থাকুক, 75-এর পরে এসে জিয়া রহমান সাহেবের ভূমিকা কি? উনারই তো ভূমিকা হচ্ছে শাহ আজিজের মতো রাজাকারকে প্রধানমন্ত্রী বানানো, জামাতকে রিহ্যাবিলিটেট করা, মুক্তিযুদ্ধের স্লোগান বাদ দিয়ে জিন্দাবাদে যাওয়া, সংবিধানকে আপনার আজকে যেহেতু আমার হাতে সময় নেই, আপনি অ্যানসার আমি আসছি আমি আপনার কাছে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমি ওই প্রশ্নটার উত্তরটা আপনি যে পুলিশের 29 বারের কথা বললেন না চার্জশিট দেবার জন্য, ওটাও যেমন রাজনৈতিক উদ্দেশ্যে, তেমনি 49 বার সময় দেওয়াটাও রাজনৈতিক উদ্দেশ্যে। যদি সময়টা দীর্ঘ দিতেন স্বাভাবিক অন্যান্য মামলার মতো, তাহলে হয়তো 9 বার সময় দিলেই হয়ে যেত। কারণ 1 মাস 1.5 মাস সময় দিলে 9 বার সময় দিলেই হয়ে যেত। এটা আপনি যেটা বলেছেন যে এটা অন্য কোনো মামলার ক্ষেত্রে এরকম হয় না। কাজেই এটা শুধুমাত্র ম্যাডাম খালেদা জিয়ার মামলার ক্ষেত্রে হয় কেন? আওয়ামী লীগেরও তো শেখ হাসিনা সহ সকলের 8000 মামলা ছিল, সেই মামলাও তো সকলেই প্রত্যাহার হয়ে গেছে। আর ম্যাডাম জিয়ার মামলা তো প্রত্যাহার হয়নি, বরং রাজনৈতিক উদ্দেশ্যে এই জিয়া চ্যারিটেবল এবং অরফানেজ ট্রাস্টের মামলা দেয়া হয়েছে। আর বললেন যে আরপিওতে কিন্তু অনির্বাচিত মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করা যাবে বলা আছে। আরপিও কেন? কোন রকমের কোন পিউতেও কাজ হবে না মূল সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক হয়। কাজেই এই নির্বাচনটা সংবিধানের সাথেই সাংঘর্ষিক, নির্বাচনটা সংবিধান সম্মত হয়নি। আদালতে শরণাপন্ন হয়েছিলেন আপনারা এই বিষয়ে? না, আদালতে শরণাপন্ন কেন? আদালতের কাঁধে বন্দুক ঠেকিয়ে অনেক কিছু জায়েজ করা হয়েছে। শেষ লাইনটা বলি যে বঙ্গবন্ধুকে জিয়াউর রহমানের সমান করবার বা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু সমান করবার, এটা একটা অসুস্থ প্রতিযোগিতা। জিয়াউর রহমানের জায়গায় বরং বলবো যে জিয়াউর রহমানকে খাটো করবার, তুচ্ছ তাচ্ছিল্য করবার সমস্ত আয়োজন তারা করে। খুব সংক্ষেপে 1 মিনিট। আচ্ছা, ওই আপনার যেটা হচ্ছে আপনি বলেন সরকারি দলের অঙ্গ সংগঠনগুলো যে ব্যাপারটা, আসলে সরকারি দলে অনেকদিন থাকলে এটা একটা মানে
এটা একটা ন্যাচারাল প্রবলেম হয়ে দাঁড়ায়, এটা ট্রু। এখানে আমি যেটা মনে করি সরকারি দলের পক্ষ থেকে খুবই শক্ত একটা অবস্থান নেওয়া উচিত এবং ক্ষেত্র বিশেষে নেওয়া হচ্ছে। আনফর্চুনেটলি গণমাধ্যম অনেক সময় তাদের যে আপনার অঘটনগুলি তারা যেগুলো ঘটায় সেগুলো যতভাবে ফলো করে আসে, কিন্তু তাদের বিপক্ষে যে ব্যবস্থাগুলি নেওয়া হয় আপনার দলগতভাবে এবং আইনানুগ, সেগুলো কিন্তু অত ফলো করে আসে না। এই জন্য এক ধরনের পারসেপশন তৈরি হয়। তারপরে আমি বলবো আরো শক্ত অবস্থান নেওয়াটা খুবই জরুরি, যেটা আমরা জানি মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা প্রভাব আছে। সেগুলো সরকারের দিক থেকে বা সরকারি দলের দিক থেকে করতে পারেন। তো অনেক মুখপাত্র নিয়মিত কথাবার্তা বলেন, তারা যদি প্রেস ব্রিফিং করেন এবং গণমাধ্যম অ্যাভয়েড সেটি করতে পারবে না যে আমরা এই ঘটনা ঘটেছে এই আমি কিন্তু গণমাধ্যমের উপরে এককভাবে দায়িত্ব বললাম যে ওভারঅল সরকারি দলেরই একটি ইয়ে আছে। আর আমলাতন্ত্রের উপর নির্ভরশীলতার জায়গাটা ছোট্ট করে বলি, আমলাতন্ত্রকে ব্যবহার করার এটা একটা প্রোপাগান্ডা চালু হয়েছে। বিরোধী দল রাজনৈতিক জায়গা থেকে রাজনীতি করবে, কিন্তু যখন তারা সহিংসতা, সংঘাত এবং মানে আইনের বিপরীতে যে আইন বিনষ্ট, শান্তি বিনষ্টের প্রক্রিয়ার মধ্যে থাকে, তখন খুব স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে ইন্টারভিন করবে। জনগণের, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিধানের জন্য তার যা করা লাগবে সেটা সে করবে। সে পেশাদারিত্বের সাথে সেই কাজটি করছে, কিন্তু এটিকে ইন্টারপ্রেট করা হচ্ছে। ধন্যবাদ। আমি শেষ লাইন বিতর্কে যাব না, এক লাইন, সেটা হলো যে এই স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশে আমরা কি সহিংসতার পথে যাব না সমঝোতা, কার্যকর সংলাপ এবং গণতন্ত্রের পথে আসব? এটাই আমি আপনার সাথে একমত। লাস্টে আপনি যেটা বললেন সেটাই হওয়া উচিত। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে মতামত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে। ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেটা পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন। আমন্ত্রণ রইল অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং মোহাম্মদ আরাফাত। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমার অতিথি একজন প্রশ্ন রেখেছেন, আরেকজন একমত পোষণ করেছেন যে আমরা কি সহিংসতার পথে যাব নাকি সমঝোতার পথে যাব। কোন দিক থেকেই সমঝোতার সম্ভাবনা যেমন খুব একটা দেখা যাচ্ছে না, সহিংসতাও যে খুব একটা হবে সেরকম সম্ভাবনা কিন্তু এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। বাস্তবতা হচ্ছে এটি, এবং মনেও হচ্ছে তাই। একথা সত্যি যে 5ই জানুয়ারির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে সরকারি দলের মধ্যে একটা অস্বস্তি আছে, তারা স্বীকার করুন কিংবা নাই করুন। এবং তারপরেও তাদের প্রধানতম একটি রাজনৈতিক দল, এখন যারা বিরোধী দলে আছে, অনানুষ্ঠানিকভাবে বিরোধী দলে আছে, সেই দলটি বিএনপির সঙ্গে আলোচনায় বসবার কোনো ইচ্ছে তাদের বা লক্ষণ তাদের নেই। অন্যদিকে বিএনপি যে পথে হাঁটছে, তারাও যে সমঝোতার পথে হাঁটছে সেটিও বলা যাবে না। সমঝোতাও তারা করতে চাইছেন না, আবার আন্দোলন করে, চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে সরকারকে, বা তাদের ভাষায় যেটি অবৈধ সরকার বা অনির্বাচিত সরকার, সেই সরকারকে যে ক্ষমতাচ্যুত করবেন সেরকম শক্তি প্রদর্শন বা সেরকম একটি শক্তি তাদের আছে, সেরকম কোনো প্রমাণও কিন্তু তারা দিতে পারছেন না। যদিও এটিও অনস্বীকার্য যে তাদেরও একটা বৃহৎ মানে অনেক বড় সমর্থক গোষ্ঠী রয়েছে এবং শঙ্কা বা অস্বস্তিটা সাধারণভাবে ওভারঅল দেশের মধ্যে সেই জায়গাটিতেই। যখন আমরা বিনিয়োগ নিয়ে বা নানান বিষয় নিয়ে কথা বলি যে মানুষের মধ্যে আস্থাটা আসছে না, এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, তার কারণ কিন্তু প্রধানত ওটি যে তাদের একটা সমর্থক গোষ্ঠী রয়েছে, কিন্তু সাংগঠনিকভাবে তারা কিন্তু সেই শক্তিটা প্রদর্শন করতে গত 1 বছরে ব্যর্থ হয়েছেন বা পারেনি। যেটি আমার অতিথি তিনি বলেছেন যে তারা আসলে সরকারকে অনুরোধ করেছেন, সুযোগ দিয়েছেন। হঠাৎ করে 5ই জানুয়ারির আগে এত উত্তেজনা, তারপরে 1 বছর ধরে এই অবৈধ সরকারকে যদি অবৈধই হয়ে থাকে তাহলে তারা এত অনুরোধ অন্যায় বিনয় কেন করবেন বা সুযোগ দিবেন, সেটিও কিন্তু তাদের প্রতি একটি বড় প্রশ্ন রাখা যায়। যাই হোক, বাংলাদেশের মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, নিঃসন্দেহে গণতন্ত্র চায়, গণতন্ত্র শক্তিশালী হোক সেটি চায়, এবং একটি ভালো নির্বাচন চায়। একটি ভালো নির্বাচন যে বাংলাদেশের ভালো সরকারের উপহার দিতে পারবে, এখন পর্যন্ত রাজনীতিবিদদের যে মনস্তত্ত্ব তাতে সেই নিশ্চয়তা দেওয়া যায় না। কিন্তু নির্বাচনটি যেন একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, একটা নিরপেক্ষ নির্বাচন হয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, সেটি মানুষ প্রত্যাশা করে। সেই নির্বাচনটি 5ই জানুয়ারি ছিল না এবং এটি সবাই কম বেশি জানেন। এবং সেরকম একটি নির্বাচন কবে হবে সেটিও কিন্তু বলা এখন খুব দুরূহ, এবং হলে সেই নির্বাচনের ধরন ধারণ কি হবে সেটি বলা এখন পর্যন্ত দুরূহ। কেননা উভয় পক্ষের যে মনোভঙ্গি, দৃষ্টিভঙ্গি এবং পথ যেভাবে তারা চলছেন, তাতে সেরকম কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।